ভালো থেকো রঙ্গনা। পর্ব ৮। ল্যাম্পপোস্টের নিবিড় আলো ছুঁয়ে দিচ্ছে ক্লান্ত মানুষের ভেঙে আসা দেহকে। ভিজে রাস্তায় ল্যাম্পপোস্টের রঙিন আলো প্রতিফলিত হয়ে কেমন ঝলমল করছে। মনে হচ্ছে আকাশের অগণিত তারা হামাগুড়ি খাচ্ছে রাজপথে। লাল, নীল, কালো বিভিন্ন রঙের ছাতার মেলা মানুষের হাত জুড়ে। বৃষ্টি থেকে বাঁচার উপায়ই এটা। সেই যে বিকেল থেকে হুটহাট বিজ্ঞাপন বিহীন বৃষ্টি এলো, এরপর আর থামাথামি নামই নেই। বাহার ব্যস্ত পায়ে বিশ্রামহীন রাস্তায় হেঁটে যাচ্ছে। আজকে একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল, যার জন্য টিউশনি করাতে যেতে বেশ দেরি হয়ে গেছে, আর পড়ে গেছে অনাকাঙ্ক্ষিত বৃষ্টির মুখে। বাহারের কালো শার্টটা বৃষ্টির ছাঁটে প্রায় বেশ খানিকটা ভিজে গিয়েছে। সুন্দর লম্বা চুলগুচ্ছ দিয়ে শিশির বিন্দুর ন্যায় পানি পড়ছে। বাহার চুলগুলো ঝাড়তে ঝাড়তে শান্ত নিরিবিলি রাস্তার বেশ কিনারে টং দোকানটার সামনে দাঁড়ালো। এই রাস্তাটা কিছুটা আলো আঁধারের মিশেলে ধোঁয়াশা চাদর জড়িয়ে আছে। বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়ছে। বাহার হাত ঘড়িটার দিকে তাকালো। বৃষ্টিতে ভিজে সেটা 5:30টার দিকে গিয়ে যে থেমেছে, আর নড়চড় হয়নি। অথচ প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে এখন কমপক্ষে 7টা কিংবা 7:30টা বাজছে। বাহার ঠোঁট উঁচু করে বিরক্তের শ্বাস ফেলল। চিত্রা মেয়েটার 2 দিন পর পরীক্ষা, অথচ সে পড়াতে যাচ্ছে না। মেয়েটা যে একটু পড়তে চায় না তাকে ছাড়া, সেটা তো তার বেশ ভালো জানা। আমার কথা ভাবছেন নাকি বাহার ভাই? বাহার চমকালো মেয়েলি কণ্ঠে, তাও পরিচিত অঙ্গনার কণ্ঠ। চমকে সে পাশ ফিরে তাকাতেই দেখে চিত্রার প্রাণখোলা হাসি বিশিষ্ট মুখ। মেয়েটা লাল টকটকে ছাতাটা মাথার উপর ধরে রেখে কি সুন্দর হাসছে। বাহার অবাক কণ্ঠে বলল, তুমি এখানে কেন ভর সন্ধ্যাবেলা? চিত্রা হাতের খোলা ছাতাটা বন্ধ করতে করতে বলল, এসেছিলাম একটু গিফট কিনতে। বাহার রাশভারী কণ্ঠে ধমক দিয়ে বলল, একটু আবার কি শব্দ? ওটা একটু হবে। আমি একটুই বলবো। শব্দটা কি সুন্দর না বলেন? আমার মতন মিষ্টি। বাহার মেয়েটার দিকে চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু এতে চঞ্চল চিত্রার কোনো হেলদোল দেখা গেল না। সে আগের ন্যায় দুলতে দুলতে বলল, আমাকে বকতে ইচ্ছে করছে? বকে ফেলুন তাহলে, আমি মাইন্ড খাবো না। আবার উল্টোপাল্টা বাক্য বলছো? মাইন্ড খাবো না আবার কি? উফ বাহার ভাই, আপনি না সব সময় টিচার ভাব দেখান। কেন আপনি টিচার ভাব দেখাবেন? আপনি তো বাহার ভাই, আপনি আমার সিনিয়র। আপনি কথায় কথায় হাসবেন, প্রশংসা করবেন, তা না আপনি কথায় কথায় দেন ধমক। চিত্রা। বাহারের ধমকের বিপরীতে চিত্রা গাল ফুলিয়ে বলল, আবার ধমক দিলেন? বাহার এবার নিজেই হেসে দিল। মেয়েটা দিন দিন একটু বেশিই দুষ্টু হচ্ছে। বাহারকে হাসতে দেখে চিত্রা আনমনে বলল, জানেন বাহার ভাই, কাল আপনাদের বাড়িতে মেয়েটাকে দেখে আমি এক মুহূর্তের জন্য ভয়ই পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এবার বুঝি বাহার ভাইকে চিরতরে হারালাম। বুকের ভেতর সে কি ব্যথা! আমার ছোট্ট জীবনের এত বড় ব্যথা কখনো হবেন না তো? কথা দেন। বাহারের দৃষ্টি তখন ভেজা পথের দিকে। সে পথের বক্ষে বৃষ্টি খুব মোলায়েম গতিতে নৃত্য করছে।
চিত্রা হাত বাড়িয়ে রাখলো তৃষ্ণার্ত নয়নজোড়া মেলে। তার মনে একটা বিশ্বাস ছিল বাহার হয়তো কথা দেবে, কিন্তু চিত্রার অষ্টাদশী মনকে ভীষণ বাজেভাবে ভেঙে দিয়ে বাহার ভাই কথা দিলেন না, বরং পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আগুন জ্বালিয়ে দিল। চিত্রা দেখল প্রতিবার ধোঁয়ায় চিত্রার দুঃখগুলো উঠছে। বাহার নামক মানুষটাকে ভালোবেসে সে কত দুঃখেরই না ভাগীদার হলো। চিত্রার বাড়িয়ে রাখা হাত একই অবস্থানে থাকতে থাকতে ঝিমঝিম করে উঠল। অবশ হয়ে এলো রক্ত সঞ্চার করা রগগুলো। মেয়েটার বুক ভার করে অভিমান হলো। অবশ হাতটা তার স্থায়িত্ব আর টিকিয়ে রাখতে না পেরে যেই না পড়ে যেতে নিল, ঠিক সেই মুহূর্তে চিত্রা অনুভব করলো তার হাতে নরম ভেজা কিছুর আদুরে ছোঁয়া। চিত্রা পূর্ণ দৃষ্টি নিয়ে তাকাতেই দেখল বাহার নামক গুরুগম্ভীর মানুষটা তার হাতে এক গুচ্ছ কদমের ফুল তুলে দিয়েছে, আর নিজের সুবিশাল হাতটা দিয়ে চিত্রা সেই অবশ হওয়া হাতটা ধরে রেখেছে, যেন চিত্রার ভালোবাসার হার কিছুতেই হতে দিবে না মানুষটা। চিত্রা হাসল। বাহার সিগারেটে টান দিয়ে মেঘের মতন ধোঁয়াগুলো আকাশে উড়িয়ে দিতে দিতে বলল, তোমার অনুভূতি যেখানে শেষ, ঠিক সেখান থেকেই এই বাহারের অনুভূতি শুরু রঙ্গনা। যে অনুভূতির দৈর্ঘ্য প্রস্থ হিসেব করতে গেলে ভালোবাসাও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। কেবল বেকারত্ব নামক ছোট্ট একটা থলে সেই বিরাট অনুভূতি দমিয়ে রেখেছে, তবে দাফন করতে পারেনি। শোনো মেয়ে, ঠিক যতটুকু গিয়ে তুমি ক্লান্ত হবে তারপর থেকে আমি আছি। বৃষ্টির দিনে তোমার শুদ্ধতম অনুভূতিকে প্রশ্রয় দিলাম আমি একগুচ্ছ কদমের বিনিময়ে। শোনো মেয়ে রঙ্গনা, যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসাই। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসাই। চিত্রা অপলক তাকিয়ে রইল এলোমেলো বখাটে বাহারের দিকে। কি মিষ্টি তার প্রেমের বহিঃপ্রকাশ। বিক্ষিপ্ত নয়নজোড়া নিয়ে বনফুল তাকিয়ে আছে পথের দিকে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি তার অকৃপণ হাতে নিজেকে দান করছে। প্রকৃতির এক প্রলয়ঙ্করী রূপ যেন দেখছে সে, অথচ তুহিন নামক লোকটার আসার কোনো খবর নেই। মানুষটা যে কখন আসবে কে জানে। তাকে দেখার জন্য যে ছোট্ট মনটা উথাল পাথাল ঢেউ তুলে, সেটা কি মানুষটা কখনো জানবে, জেনেছে? টেবিলের সামনে মোমবাতি ঝড়ের দাপটে কিছুটা নিভু নিভু হয়ে আসছে। বনফুল তাকিয়ে আছে জানালা ভেদ করে হালকা আলো মাখানো পথের দিকে। চোখে মুখে তার তীব্র অপেক্ষা। বনফুলের সেই এক ধ্যানের অপেক্ষার মাঝে ঘরের শব্দ হলো। বনফুল কিছুটা চমকে ভেতরে তাকাতে দেখল নোঙ্গর নামক বাহার ভাইয়ের বান্ধবীটা ঘরের পর্দা খুলে জানালাটা লাগিয়ে দিচ্ছে। বনফুল ভুরু কুঁকচালো। বৃষ্টি এলে সে সারা ঘরের জানালা খুলে রাখতে পছন্দ করে। কেমন যেন ঠান্ডা হয়ে যায় রুমটা। তার বেশ শান্তি লাগে সেই শীতল রুমটা। মনে হয় স্বর্গ এসে দাঁড়িয়েছে তার দুয়ারে। অথচ নোঙ্গর আপু কি না তার এই সুখে এমন দেয়াল টেনে দিল?
নিজের ছোটোখাটো রুমটাতে এই অপরিচিত মেয়েটার আধিপত্যটা বেশ বিরক্তই লাগলো বনফুলের। কাল ভাইয়ার আদেশে মেয়েটাকে নিজের ঘরে থাকতে দিয়েছিল। কয়েকটা দিনের জন্য নাকি বেড়াতে এসেছে সে, তাই বনফুলের ঘরই হলো তার ঠিকানা। এ বাড়ির সবচেয়ে সুন্দর রুমটাই বনফুলের রুম। কিছুটা মাঝারি আকারের রুম, দেয়ালে সুন্দর সুন্দর ডিজাইন আঁকা, পুরনো দিনের কারুকার্য শোভিত একটা কাঠের আলনা আর খাট আছে যা সদা পরিপাটি থাকে, আর সুন্দর একটা পড়ার টেবিল ও দুটো চেয়ার আছে। পুরো ঘরে জিনিসপত্র বলতে এতটুকুই। আর একটা বিশাল আয়না লাগিয়েছে মেয়েটা নিজ উদ্যোগে, তাও ভীষণ সুন্দর ডিজাইন করা রং দিয়ে। তার ঘরটাকে সে নিজ অবস্থানে সর্বোচ্চ সুন্দর রাখার চেষ্টা করেছে। আর সেই প্রিয় রুমে আরেকজন নিজের নাক গলাচ্ছে, সেটা কারই বা পছন্দ হবে। তবে বনফুল মেয়েটা ভীষণ ঠান্ডা মেজাজের। ও ভদ্র বলে মুখের উপর কাউকে কিচ্ছু বলে না। যেমন এখন জানালা আটকে দেওয়াতেও বলল না, কেবল নীরবে একবার সেদিকে তাকিয়ে আবার রাস্তায় ধ্যান দিল। নোংর মেয়েটা বিছানা ঝাড় দিতে দিতে বনফুলের উদ্দেশ্যে বলল, বনফুল, তোমার কাছে কোনো উপন্যাসের বই আছে? বনফুল রাস্তার দিকে তাকিয়েই উত্তর দিল, না, একটাও নেই। না আপু। মেয়েটা হতাশার শ্বাস ফেলল। চট করেই কিছু মনে পড়তে বলল, বাহার ভাইয়ার আছে। বনফুল এবার তাকালো নোঙ্গরের মুখ পানে। সাদামাটা একটা মেয়ে নোঙ্গর, গালে কপালে রয়েছে অসংখ্য দাগ, অথচ কণ্ঠটা ভীষণ মিষ্টি। বনফুল হুট করেই বলে উঠল, তুমি গান গাইতে পারো তাই না? নোঙ্গর বোধহয় কিছুটা চমকালো, বেশ প্রশংসা করে বলল, তুমি কিভাবে বুঝলে বলো তো? বনফুল বিজ্ঞদের মতন করে বলল, আমি সব বুঝি। এবার বলো তো তুমি গান গাইতে পারো কিনা? নোঙ্গর প্রশ্নের উত্তর উপর নিচ মাথা নাড়ল, যার অর্থ সে পারে। বনফুল যেই না আবদার করবে তাকে যেন গান শোনানো হয়, ঠিক সেই মুহূর্তে রিকশার সুমধুর সুর তার কানে ঠেকল। অপেক্ষা শব্দটা ভীষণ মিষ্টি। যখন আমরা জানি অপেক্ষা তা নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু যদি এটা অনির্দিষ্টকালের জন্য হয় গলায় কাটা হয়ে যায়, সেটা গলার কাটা হয়ে যায়। নোঙ্গরকে কিছু বলতে না দিয়েই বনফুল ছুটে চলে যায় নিচে। নোঙ্গর অবাক চোখে কেবল তাকিয়ে থাকে। সওদাগর বাড়িতে বসেছে রাতের খাবারের আয়োজন। বিশাল বড় টেবিলের এক কোণ হতে অপর কোণ অবধি মানুষের পরিপূর্ণ। সওদাগর বাড়ির সবচেয়ে সুন্দর নিয়ম, তারা রাতের খাবার সকলে একসঙ্গে খায়। এই নিয়ম কখনো এলোমেলো হয়নি, আর হবেও না। তবে আজ চিত্রা বাহির থেকে এসে ঘুমিয়ে পড়েছিল, যার দরুন সবাই তাকে ডাকতে ডাকতে হয়রান হয়ে গেছে। অবশেষে তুহিন ভাই যখন ডাকলো, তারপর মেয়েটা উঠল। ঘুম ঘুম চোখে টেবিলে এসে বসতেই সবার খাওয়া শুরু করলো। নুরুল সওদাগর ভাতের লোকমা মুখে দিয়ে প্রায় ঠেস মেরেই বললেন, তোমার বোধ হয় স্বভাবেই সময়ের কাজ সময়ে না করা অদ্ভুত মেয়ে ছেলে। চিত্রা আর চোখে বাবার দিকে তাকালো। মুনিয়া বেগম মাছের বাটিটা নিয়ে স্বামীর পাশে দাঁড়ালেন। কিছুটা ফিসফিস করেই বললেন, তোমার সবসময় এমন না করলে চলে না? নুরুল সওদাগর জবাব দিলেন না। চিত্রাও ঘুম ঘুম চোখে ভাত মুখে তুলল। মুনিয়া বেগম মাছের বিরাট মাথাটা স্বামীর পাতে দিতে নিলেই নুরুল সওদাগর হাত দিয়ে থামিয়ে দিলেন। গম্ভীর কণ্ঠে বললেন, আমাকে মাছের পেটি দাও, মাথা খাবো না রাত করে। মুনিয়া বেগম অবাক হলেন, অবাক কণ্ঠে বললেন, কবে থেকে তুমি আবার পেটি খাওয়া শুরু করলে? নুরুল সওদাগর বোধ হয় বিব্রত বোধ করলেন।
স্ত্রীর কথায়, তাই কিছুটা মিছে মিছে রাগ দেখিয়ে বললেন, দিলে দাও, না দিলে যাও। চিত্রা বেশ উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, তবে মাথাটা আমাকে দাও মা। হ্যাঁ হ্যাঁ খাও, মাছের মাথা খাও, তবুও আমার মাথা খেও না। বাবার ধমকে চিত্রা আবারও চুপ হয়ে গেল। তুহিন বিরক্ত চোখে একবার বাবার দিকে তাকালো, আর কোনো কথা হলো না। চিত্রা খাবার শেষ করে ওঠার সময় বাবার হাতে একটা বক্স এগিয়ে দেয়, মিনমিন কণ্ঠে বলে, হ্যাপি বার্থডে আব্বু। নুরুল সওদাগর মেয়ের দিকে অবিশ্বাস্যকর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। চিত্রা ততক্ষণে চলে গিয়েছে নিজের ঘরে। নুরুল সওদাগর বক্সটা খুলে দেখলেন সিলভার কালারের বেশ সুন্দর একটা ঘড়ি। নুরুল সওদাগর তা দেখে আহ্লাদে মেতে উঠলেন। মুনিয়া বেগমকে দেখিয়ে কেমন বাচ্চামো করে বললেন, দেখেছো মুনি, দেখেছো মেয়েটা কেমন অবাক করে দিল। তোমরা তো মনেও রাখো না আমার জন্মদিনের কথা, মেয়েটা কেমন পাগলি দেখেছো। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের পেজে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।